ইরানে হামলার জন্য মধ্যপ্রাচ্যে আকাশ ব্যবহার করতে পারবে না আমেরিকা। সাফ মানা সৌদি, কাতার সহ 4 দেশের কি করবেন ট্রাম্প? ট্রাম্পের নতুন শুল্ক আরোপে বাড়তে পারে পণ্যের দাম। গোটা বিশ্বে হইচই, নতুন বাণিজ্য যুদ্ধের কি শুরু? কি বলছেন বিশ্লেষকরা? মুসলিমদের আপত্তি সত্ত্বেও ভারতের লোকসভায় পাশ হল বিতর্কিত ওয়াকফ বিল। কেন এত বিরোধিতা? এটি কি মুসলিম বিরোধী? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানে হামলা চালানোর জন্য মধ্যপ্রাচ্যের আকাশ ব্যবহার করতে পারবে না আমেরিকা। একথা সাফ জানিয়ে দিয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত। ফলে বাধ্য হয়ে দিয়েগো গার্সিয়ার সামরিক ঘাঁটিতে B-2 বোমারু বিমান মোতায়েন করেছে ওয়াশিংটন। তবে ইরানও বসে নেই। তাদের বিপ্লবী গার্ড বাহিনী, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক মিত্রদের নিয়ে পুরো দমে চলছে প্রতিরোধের প্রস্তুতি। ট্রাম্প প্রশাসন কি এখন নতুন কৌশল নেবে, নাকি কূটনৈতিক চাল চালিয়ে ইরানকে চাপে ফেলবে? মধ্যপ্রাচ্যের উত্তেজনা কোন দিকে গড়ায়, পরবর্তী ধাপে কি ঘটে, সেদিকে তাকিয়ে বিশ্ববাসী। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো। সৌদি আরব, কাতার, আমিরাত ও কুয়েত সাফ জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে না। এমনকি মার্কিন যুদ্ধ বিমানগুলো এসব দেশে জ্বালানি পর্যন্ত নিতে পারবে না। আমেরিকার বিপক্ষে গিয়ে উপসাগরীয় দেশগুলোর এমন সিদ্ধান্তে চরম বিস্ময়ের শিকার হয়েছে খোদ ওয়াশিংটন। ইরানের উপর আক্রমণ চালানোর জন্য মধ্যপ্রাচ্যে ঘাঁটি গেড়ে প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার জেরে জোর ধাক্কা খেল ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা। এখন কি করবে ওয়াশিংটন? আরব মিত্ররা মুখ ফিরিয়ে নেয় পিছিয়ে আসবে কি আমেরিকা? উপসাগরীয় দেশগুলোর সহায়তা ও সমর্থন হারিয়ে এখন বিকল্প পথে ইরানে হামলার পায়তারা কষছে যুক্তরাষ্ট্র। ভারত মহাসাগরের দ্বীপ ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় নজর দিয়েছে ওয়াশিংটন। এই দ্বীপে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে B-2 বোমারু বিমান। পারমাণবিক হামলা চালাতে সক্ষম বিমানগুলোর অবস্থান ধরা পড়েছে স্যাটেলাইটে ধারণ করা ছবিতে। তাতে দেখা গেছে এর মধ্যেই সেখানে অবস্থান নিয়েছে 3টি B-2 বিমান। ইরাকে হামলার সময়ও দিয়েগো গার্সিয়ার এই ঘাঁটি ব্যবহার করেছিল আমেরিকা। ইরানে আক্রমণের জন্য এবার এখান থেকেই হয়তো উড়ানো হবে মার্কিন বিমানবহর। যুক্তরাষ্ট্র আশা করেছিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি আমিরাত সহ আরবদের কাছ থেকে যেমন সহযোগিতা পেয়েছে ওয়াশিংটন, ইরানের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হবে। কিন্তু উপসাগরীয় দেশগুলো পরিষ্কার জানিয়েছে তারা এই সংঘাতে জড়াতে চায় না। এমনকি হামলার পর উদ্ধার অভিযানের জন্যও মার্কিন যুদ্ধ বিমানগুলো তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ফলে মধ্যপ্রাচ্যের আসন্ন যুদ্ধে অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে গেল ইরান। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকেই ইরানকে কোণঠাসা করতে কঠোর অবস্থান নিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প চাইছেন পারমাণবিক কর্মসূচি থেকে দ্রুতই সরে আসুক তেহরান। দেশটির উপর ক্রমেই কঠোর হচ্ছে পশ্চিমাদের নিষেধাজ্ঞা। কিন্তু ইরানে হামলা করার ক্ষেত্রে উপসাগরীয় দেশগুলো সরে আসায় অনেকটাই স্বস্তি পেল খামেনি প্রশাসন। তেহরান এখন সুযোগ পাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির। এমন অনিশ্চিত পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি দিয়েগো গার্সিয়া থেকে সরাসরি ইরানে হামলা চালাবে, নাকি সুবিধাজনক অবস্থান খোয়ানোর ফলে তারা ফিরবে আলোচনার টেবিলে? চলমান সংকটের মধ্যে কূটনৈতিক চাল দিচ্ছে ট্রাম্প প্রশাসন। সৌদি আরব ও কাতারকে অস্ত্র বিক্রির অনুমতি দিয়েছে ওয়াশিংটন। মার্কিন অবস্থানের প্রতি নমনীয় করার জন্য চালানো হচ্ছে পরোক্ষ দেন দরবার। এমনকি মে মাসের শুরুতে ট্রাম্প নিজেই যেতে পারেন মধ্যপ্রাচ্যে সফরে। তবে ফলাফল নিয়ে থাকছে অনিশ্চয়তা। ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী ও পরমাণু কর্মসূচি নিয়ে এমনিতেই বিপদে আছে পশ্চিমারা। দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর জন্য এক বড় হুমকি। তেহরানের সঙ্গে একাধিক আঞ্চলিক গোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক আরও বাড়াচ্ছে জটিলতা। বিশ্লেষকদের ধারণা, ইরানে হামলা চালালে ভয়ানক প্রতিরোধের মুখে পড়বে যুক্তরাষ্ট্র। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রতিটি দেশের পণ্যের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ফলে বিশ্বে বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। শঙ্কা দেখা দিয়েছে জিনিসপত্রের দাম বাড়ার। গোটা বিশ্বের বিভিন্ন দেশের উপর সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যে বাংলাদেশি পণ্যের শুল্কের পরিমাণ 15 থেকে বাড়িয়ে 1 লাফে করেছেন 37%। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আমেরিকার অর্থনীতিকে পুনর্নির্মাণের উদ্দেশ্যেই এই শুল্ক আরোপ।
যদিও মার্কিন মিত্রসহ বিভিন্ন দেশ একে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব নেতারা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। শুধু বাংলাদেশেই নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনর্নির্মাণের নতুন কৌশলের ফাঁদে পড়েছে ভারত, পাকিস্তান, চীন সহ আরও অনেক দেশ। বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এই শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। My fellow Americans, this is Liberation Day. দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। বলেন, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে কাছের দূরের অনেক দেশ লুটে খাচ্ছে, তাই শুল্ক আরোপের দিনটিকে আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণীয় করে রাখতে চান তিনি। কয়েক দশক ধরে আমাদের দেশকে কাছের দূরের বন্ধু শত্রু নির্বিশেষে বিভিন্ন দেশ লুটে নিয়েছে। বিদেশিরা আমাদের একসময় সুন্দর আমেরিকার স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। দেশটিতে বছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয় প্রায় $8.4 বিলিয়ন। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় $7.34 বিলিয়ন। তাই এই খাতের ব্যবসায়ীরা উদ্বিগ্ন। বাংলাদেশের পাশাপাশি ভারতের পণ্যের ওপর 26%, পাকিস্তানে 29%, শ্রীলঙ্কার ওপর 44% শুল্ক আরোপ করা হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হয়েছে 20%। ট্রাম্পের এই নতুন ঘোষণাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ। মার্কিন মিত্র অস্ট্রেলিয়াও অযৌক্তিক বলে এর সমালোচনা করেছে। এই সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছে ইতালি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ব্যাপক তর্ক বিতর্ক আর বিরোধী দল ও মুসলিম এমপিদের প্রবল আপত্তি সত্ত্বেও ভারতের লোকসভায় মাঝরাতে পাশ হল বিতর্কিত ওয়াকফ বিল। লোকসভায় 13 ঘণ্টা বিতর্কের পর 56 ভোটের ব্যবধানে পাশ হয়েছে ওয়াকফ বিল। বৃহস্পতিবার এটি উচ্চ রাজ্যসভায় পেশ করা হয়েছে। রাজ্যসভায় বিলটির পক্ষে ভোট পড়ে 288টি এবং বিপক্ষে ভোট পড়ে 232টি। সংশোধিত ওয়াকফ বিল অনুযায়ী কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল ও ওয়াকফ বোর্ডে 2 জন অমুসলিম সদস্য থাকা বাধ্যতামূলক। তবে তারা ধর্মীয় কোনো বিষয়ে হস্তক্ষেপ না করে শুধুমাত্র প্রশাসনিক উদ্দেশ্য পরিচালনা করবেন বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে সম্পত্তি প্রদানের ক্ষেত্রে অন্তত 5 বছর ইসলাম ধর্ম পালন করলে তবেই ওয়াকফে সম্পত্তি পাওয়া যাবে। ভারতীয় মুসলিমেরা আশঙ্কা করছে এই বিলকে ব্যবহার করে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার মুসলিমদের সম্পত্তির উপর আরও বেশি নিয়ন্ত্রণ অর্জন করবে। ওয়াকফ বিলের বিরোধিতা করে তাই ভারতের রাস্তায় চলছে সাধারণ মানুষের বিক্ষোভ। এদিকে বিরোধী দলগুলো বলছে ওয়াকফ সংশোধনী বিল দেশের মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। তৃণমূলের দাবি, বিজেপির আনা এই বিলে মুসলমানদের অধিকার খর্ব হচ্ছে। কেন্দ্রীয় সরকারের অবশ্য দাবি, নতুন আইন হলে ওয়াকফ দিয়ে দুর্নীতি দূর হবে। দেশের মুসলিমরাই আসলে উপকৃত হবেন। তাইওয়ানের আশেপাশে বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে চীন। একই সঙ্গে চীনের সেনা, নৌ বিমান ও রকেট উৎক্ষেপণ বাহিনী এতে অংশ নিয়েছে। অন্তত 76টি যুদ্ধ বিমান ও 13টি জাহাজ এতে অংশ নেয় বলে জানিয়েছে তাইওয়ান। এটিকে সংঘাতের উস্কানি বলে আখ্যা দিয়েছে তারা। এরই মাঝে পেশি শক্তি প্রদর্শনকারী এই মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের শঙ্কা, এসব মহড়ার মধ্য দিয়ে চীন সম্ভবত তাইওয়ানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। একই সাথে অনেকগুলো রক্তক্ষয়ী যুদ্ধ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। সম্ভাব্য যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান ও যুক্তরাষ্ট্র। এসবের আড়ালে কি আরও একটি ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি চলছে? তাইওয়ানকে ঘিরে 2 দিন ব্যাপী চীনের বিশাল সামরিক মহড়ার প্রেক্ষাপটে জোরালো হচ্ছে এই প্রশ্ন। 1 ও 2 এপ্রিল তাইওয়ান সংলগ্ন পূর্ব চীন সাগরে চলে ওই মহড়া। এতে তাজা গোলা, রকেট ও বিস্ফোরক ব্যবহার করা হয়। কৃত্রিম বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করে সেগুলো, যেন ছোটখাটো একটি যুদ্ধই সেরে ফেলে চীনের সামরিক বাহিনী। স্ট্রেইট থান্ডার 2025A নামের এই মহড়ায় একই সাথে চীনের সেনা, নৌ বিমান ও রকেট উৎক্ষেপণ বাহিনী অংশ নেয়। স্বল্পতম সময়ে যুদ্ধকালীন তৎপরতা চালানো ও বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় সক্ষমতা বাড়াতে এই মহড়া গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে চীন। শত্রু শিবির অবরোধ ও লক্ষ্যবস্তুতে অব্যর্থ নিশানা হানার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এটি ছিল অত্যন্ত সফল ও ফলপ্রসূ। চীনের পক্ষ থেকে প্রকাশ করা ভিডিওতে দেখা যায় রাতের বেলা রকেট উৎক্ষেপণ করে উপকূলীয় বিভিন্ন স্থাপনায় আঘাত হানা হচ্ছে।
তাইওয়ানের স্বাধীনতাপন্থী গোষ্ঠী ও প্রেসিডেন্ট লাই চিং-তেকে কড়া বার্তা দেয়া এই মহড়ার উদ্দেশ্য বলে চীনের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ লাইকে পরজীবী হিসেবে দেখিয়ে প্রোপাগান্ডামূলক কার্টুনও প্রচার করা হয়। তাইওয়ান স্বাধীন হতে চাইলেও বরাবরই এটিকে নিজের বলে দাবি করে আসছে চীন। শান্তিপূর্ণভাবে না হলে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে তাইওয়ানকে চীনের সাথে একত্রিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে আসছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে একের পর এক এ ধরনের মহড়াকে নিরাপত্তার প্রশ্নে উদ্বেগজনক বলে অভিহিত করছে তাইওয়ান। এগুলোকে এক ধরনের সামরিক উস্কানি বলছে তারা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2 দিনের সর্বশেষ মহড়ায় অন্তত 76টি যুদ্ধবিমান ও 13টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। এরই মাঝে এই মহড়ার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে এ ধরনের সামরিক চাপ প্রয়োগ তাইওয়ান প্রণালী ও এর দুই পাশের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। তাইওয়ানে বেইজিংয়ের হস্তক্ষেপের বিরুদ্ধে ওয়াশিংটন। চীন বা অন্য কেউ হামলা চালালে তাইওয়ানের পাশে দাঁড়াবে, এমনটাই অঙ্গীকার যুক্তরাষ্ট্রের। বিশ্লেষকরা বলছেন সেক্ষেত্রে কেবল তাইওয়ান নয়, যুক্তরাষ্ট্রের সাথেও যুদ্ধ বেঁধে যাবে চীনের। সম্ভবত একের পর এক মহড়ার মধ্য দিয়ে চীন তাইওয়ানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এমনটাই আশঙ্কা অনেক বিশ্লেষকের। তেমনটি ঘটলে যুক্তরাষ্ট্র কি আদৌ তাইওয়ানকে রক্ষা করতে পারবে, সেই প্রশ্ন উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত জয়েন্ট চিফস অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জন ড্যান কেইন বলেছেন, চীনা বাহিনীর সাথে যুদ্ধে জড়ানোর জন্য যথাযথভাবে প্রস্তুত নয় মার্কিন বাহিনী। সিনেটকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গতি ও তড়িৎ তৎপরতার প্রশ্নে পিছিয়ে আছে মার্কিন বাহিনী। এছাড়া দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত নয় তারা। অন্যদিকে চীনের আছে বিশ্বের সর্ববৃহৎ নৌবাহিনী। সামরিক বাহিনীগুলোর আধুনিকায়নও করেছে তারা। তবে এখনও তাদের যথাযথ যুদ্ধবিদ্যা ও নেতৃত্বদানের ঘাটতি আছে বলে অভিমত ড্যান কেইনের। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে গেল 24 ঘণ্টায় অন্তত 80 ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজায় থাকা জাতিসংঘের একটি ক্লিনিকেও বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে নারী ও শিশুসহ 22 জনকে হত্যা করা হয়েছে। জাতিসংঘ পরিচালিত ওই ক্লিনিকে হামলায় নিহতের মধ্যে 9 জনই শিশু। আহত হয়েছেন আরও বহু মানুষ। জাবালিয়া শহরের বাস্তুচ্যুত শত শত বেসামরিক লোক ওই ক্লিনিকে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি সেনারা হামলার কথা স্বীকার করলেও তাদের দাবি হামাস সদস্যরা ক্লিনিকের ভেতরে লুকিয়েছিলেন। এদিকে গাজার পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীর এবং সিরিয়ার দামেস্কেও হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘ বলছে, গাজা সাহায্য কর্মীদের জন্য পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ভূখণ্ডটিতে 4 শতাধিক সাহায্য কর্মী নিহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরির উদ্দেশ্যে যাত্রার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, রাফা ও খান ইউনিসের মাঝামাঝি এলাকা একসময় ইহুদি অধ্যুষিত অঞ্চল ছিল, সেটি ইসরায়েলের নিয়ন্ত্রণে নিয়ে আসার ঘোষণা দেন তিনি। শান্তি আলোচনার মাঝে এখনো অব্যাহত রয়েছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলা। দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে রাতভর রাশিয়ার হামলায় 1 জন নিহত এবং আরও 2 জন আহত হয়েছে। ক্রিভি রিহে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত এবং 2 শিশুসহ 14 জন আহত হয়েছে। এছাড়াও খারকিভে ড্রোন হামলায় 1 শিশু, 7 বছর বয়সী বালক এবং আরও 6 জন আহত হয়েছে। ওই অঞ্চলে 15টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কুরস্কে একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় রাশিয়া। ভবনটি ধ্বংস হয়ে যাওয়ায় নিরাশ্রয় হয়ে পড়ে অধিবাসীরা। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাতারাতি ইউক্রেনের দিকে ছোড়া 74টি রাশিয়ান ড্রোনের মধ্যে 41টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। আবার ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থার কারণেও 20টি ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়। এদিকে কুরস্ক শহরকে লক্ষ্য করে ইউক্রেনের ছোড়া 93টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।